স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি, মানে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব। আজকের ক্লাসে আমরা স্কিনারের সক্রিয় তত্ত্ব এবং সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে আচরণমূলক তত্ত্বের মধ্যে থর্নডাইক, প্যাভলভ ইত্যাদি পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এগুলো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এছাড়া আমি পার্সোনালিটির মানে ব্যক্তিত্বের বিভিন্ন তত্ত্বগুলোও পড়িয়ে দিয়েছি। এছাড়া ইন্টেলিজেন্সের বিভিন্ন তত্ত্বগুলোও আমার পড়ানো হয়ে গেছে। এছাড়া সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে বিভিন্ন বিষয়, ইন্ডিয়ান স্কুল, ওয়েস্টার্ন স্কুল মধ্যে যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলোও আমার পড়ানো হয়ে গেছে। তোমরা যদি এগুলো না দেখে থাকো, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। অপারেন্ট কন্ডিশনিং থিওরি মানে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। দেখো এখানে বিএফ স্কিনারের পিকচার দেওয়া আছে। বিএফ স্কিনার ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। তাকে ফাদার অফ অপারেন্ট কন্ডিশনিং বলা হয়। 1935 সালে সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার নামক তিনি একটি পুস্তক প্রকাশ করেন। সেখানে তিনি তার পরীক্ষামূলক থেকে প্রাপ্ত নীতিসমূহের উল্লেখ করেন। তাহলে আমরা কি জানতে পারলাম? বিএফ স্কিনার ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট, তাকে ফাদার অফ অপারেন্ট কন্ডিশনিং বলা হয়। তিনি 1935 সালে, তার পুস্তকের নাম কি ছিল? সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। এই পুস্তকের মাধ্যমে যে পরীক্ষামূলক থেকে মানে পরীক্ষা থেকে যে সমস্ত নীতিগুলো মানে লগুলো তৈরি হয়েছিল সেগুলি উল্লেখ রয়েছে। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে আমরা কি জানলাম? স্কিনারের তত্ত্বকে বলা হয় অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব। এই যে সক্রিয় অনুবর্তন তত্ত্ব বাদে আরও কয়েকটি নাম আছে, এই নামগুলো বেলা একটু দেখে নিই। একটা নাম হলো রেসপন্ডেন্ট কন্ডিশনিং, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং আর টাইপ। তাহলে আমরা কী জানতে পারলাম? রেসপন্ডেন্ট কন্ডিশনিং, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং অ্যান্ড আর টাইপ। আমরা কি পড়েছিলাম যখন প্যাভলভ পড়েছিলাম? প্যাভলভের থিওরিকে বলা হয় এস টাইপ, আর স্কিনারের থিওরিকে বলা হয় আর টাইপ। তোমরা এটা মনে রাখবে, অনেক সময় পরে আর টাইপ কার থিওরিকে বলা হয় বা এস টাইপ কার থিওরিকে বলা যায়। তাহলে আমরা প্যাভলভের থিওরিকে বলেছিলাম এস টাইপ, আর স্কিনারের থিওরি হলো আর টাইপ। আর থর্নডাইকের থিওরিকে পড়েছিলাম, থর্নডাইকের থিওরি পড়লাম এস আর বন্ড থিওরি। আশা করি বুঝতে পারলে। স্কিনার থর্নডাইকের ফল লাভের সূত্র মানে ল অফ ইফেক্ট নিয়ে কাজ করেছে। থর্নডাইক যে তিনটে প্রাইমারি ল দিয়েছিল, যেমন ল অফ রেডিনেস, ল অফ ইফেক্ট অ্যান্ড ল অফ এক্সারসাইজ, মানে প্রস্তুতির সূত্র বা ফল লাভের সূত্র বা অনুশীলনের সূত্র, এর মধ্যে স্কিনার কী করেছিল? থর্নডাইকের ল অফ ইফেক্ট মানে ফল লাভের সূত্র নিয়ে কাজ করেছে। আশা করি বুঝতে পারলে। তোমরা এগুলো সবকটা ভালো করে মনে রাখবে, বিশেষ করে স্কিনারের থিওরির নামগুলো, বিশেষ করে স্পন্ডেন্ট কন্ডিশনিং থিওরি বা ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং বা আর টাইপ বলা হয়। এই যে তার থিওরির নামগুলো যেগুলো আছে, তোমরা এগুলো মনে রাখবে ভালো করে। এরপরে দেখে নি কি আছে। স্কিনারের মতে আচরণ দুই ধরনের। তাহলে স্কিনার যে দুই ধরনের আচরণের কথা বলেছে, আচরণগুলো কী কী দেখে নিই। একটা হলো, প্রথমটা হলো রেসপন্ডেন্ট। রেসপন্ডেন্ট কী জিনিস? যে সমস্ত আচরণ নির্দিষ্ট উদ্দীপক আছে, যেমন লালারসের জন্য খাবার, চোখের সংকোচনের জন্য উজ্জ্বল আলো ইত্যাদিকে বলা হয় রেসপন্ডেন্ট জাতীয় আচরণ। তাহলে রেসপন্ডেন্ট জাতীয় আচরণ কাকে বলা হয়? যে সমস্ত আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে, যেমন আমরা যখন খাবার দেখি তখন আমাদের লালারস মানে বের হয়, বা চোখে সংকোচন হয়, মানে চোখের যে
পলক পড়াটাকে, মানে রিফ্লেক্ট অ্যাকশন, মানে আমাদের যে চোখের পলকটা পড়ছে এগুলো কি হয় রেসপন্ডেন্ট, মানে কি এগুলো অটোমেটিক হয়, সেগুলোর জন্য মানে কেন কিছু করতে হয় না, এগুলো আমাদের মানে স্বাভাবিকভাবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া বলা হয়, একে বলা হয় রেসপন্ডেন্ট। আর একটা আছে অপারেন্ট। অপারেন্ট কী জিনিস দেখে নিই। যে সমস্ত প্রতিক্রিয়া নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই তাকে বলা হয় অপারেন্ট জাতীয় আচরণ। অপারেন্ট জাতীয় আচরণ অধিকাংশ ইচ্ছা সাপেক্ষ হয়, মানে অপারেন্ট মানে হলো নিজের ইচ্ছা, মানে যদি ইচ্ছা হয় সেটা করব তাহলে করব, নাহলে করবো না, এরকম টাইপের। আর রেসপন্ডেন্ট মানে কি, এটা মানে অটোমেটিকলি হয়ে যায়, এটাকে বলে রেসপন্ডেন্ট। আর যেটা নিজের ইচ্ছা সাপেক্ষ হয় তাকে বলা হয় অপারেন্ট। আশা করি বোঝা গেল। স্কিনার দুই ধরনের আচরণের কথা বলেছেন, একটা হলো রেসপন্ডেন্ট আর একটা হলো অপারেন্ট। রেসপন্ডেন্ট হলো যেটা হলো মানে মানে হয়ে যাচ্ছে, যেটা আমাদের কোনো মানে আমরা প্রত্যেকবার করেই থাকি, যেমন খাবার দেখলে লালারস বা বেরোনো বা চোখে সংকোচন হওয়া, এগুলো হলো রেসপন্ডেন্ট জাতীয় আচরণ। আর অপারেন্ট হলো নিজের ইচ্ছা, মানে যদি ইচ্ছা হয় তাহলে করবো বা না করবো, নাও করতে পারি, এটা হলো এটাকে বলে অপারেন্ট জাতীয় আচরণ। আশা করি বুঝতে পারলে। আমরা স্কিনার যে পরীক্ষাটা করেছিল সেই পরীক্ষাটা একটু জেনে নিই। দেখো এখানে পিকচার দিয়েছে, এই বক্সটাকে বলা হয় স্কিনার বক্স। আমরা থর্নডাইক পড়ার সময় কি পড়েছিলাম, থর্নডাইক যে পরীক্ষা করেছে সেই বক্সটাকে বলা হয় তো পাজল বক্স, আর স্কিনার যে বক্সটার মধ্যে পরীক্ষা করেছিল সেই বক্সটাকে বলা হয় স্কিনার বক্স। তোমরা এটা মনে রাখবে। প্রথমে স্কিনার কি করেছিল, প্রথমে স্কিনার একটা ইঁদুরকে এই বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এবং খাবার দিয়েছিল, দিয়ে ওকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এই বক্সের মধ্যে ঢুকলে তাকে সেখানে খাবার পাবে। সেকেন্ড টাইম কি করলো, দ্বিতীয়বার কি করলো, সেই একটা ক্ষুধার্ত ইঁদুরকে বক্সের মুখে ঢুকিয়ে দেওয়া হলো এবং সে তখন ভেবেলো খাবার পাবে বলে এধার ওধার ছুটাছুটি করতে লাগলো, কিন্তু কোনো খাবার পেলো না। তখন সে ক্ষুধার্ত, যেহেতু ইঁদুরটা ক্ষুধার্ত ছিল, সেই বক্সের মধ্যে ছুটাছুটি শুরু করে দিয়েছিল। কিন্তু ছুটাছুটি করার পর হঠাৎ করে তার এইটা দেখো, এটা লিভারের মধ্যে প্রেস মানে চাপ পড়ে যায় এবং খাবারটা চলে আসে, এখান দিয়ে খাবারটা চলে আসছে। এইরকম এই কাজটা বারবার তার পরীক্ষাটা ইঁদুরের মধ্যে করা হলো। তারপর প্রথম করতে তার যখন মানে প্রথমে তো জানতো না যে লিভারটা প্রেস করলে খাবার পাওয়া যাবে, সে এধার ওধার ছুটাছুটি করতে দিয়ে হঠাৎ করে যখন লিভারে প্রেস করছিল তখন খাবারটা পেয়ে যাচ্ছিল। কিন্তু এই পরীক্ষাটা যখন বারবার করা হয়েছিল তখন সেই ইঁদুর বুঝতে পেরে গেছিলো যে এই লিভারটা প্রেস করলে খাবারটা চলে আসবে। প্রথমে ইঁদুরটা এই খাবার আসার মানে পাওয়ার জন্য যাকে যতটা টাইম লাগতো, বারবার পরীক্ষা করার সময় ইঁদুরটা বুঝে নিয়েছিল লিভারে প্রেস করলে খাবার পাওয়া যাবে। সে এই ক্ষুধার্ত ইঁদুরকে যখনই স্কিনার বক্সের মধ্যে ঢোকানো হতো, সে মানে তাড়াতাড়ি করে এই লিভারটা প্রেস করে দিয়েছিল এবং খাবারটা পেয়ে যাচ্ছিল। এটাই ছিল স্কিনারের পরীক্ষার মূল বিষয়। আর এই যে লিভারটা প্রেস করা বাদে ইঁদুরটা যদি এই যে বাটনগুলো আছে দেখুন গ্রিন কালারে বা রেড কালারে, এই লিভারটা বাদে যখন ইঁদুরটা মানে রেড কালার বা গ্রিন কালারের সুইচগুলোতে কোনো রকমে যদি দাবিয়ে দিত তবে তাকে ইলেকট্রিক শর্ট পেত। তাহলে ইঁদুরটা বুঝতে পেরেছিল যে এই লিভারটা প্রেস করলে তার খাবার আছে। স্কিনারের ভাষা অনুযায়ী এই যে খাবারটা আসা এটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট, মানে শক্তিদাতা উদ্দীপক। আর যে এই যে তাকে যে অন্য সুইচ টিপে গেলে যে তাদেরকে যে এই দেখো নিচে দেখা যাচ্ছে ইলেকট্রিক গ্রিল, মানে অন্য সুইচ টিপলে তাকে ইলেকট্রিক শর্ট লাগতো। এই যে ইলেকট্রিক শর্ট লাগছে এটাকে স্কিনার মনে করেন যে পানিশমেন্ট। তাহলে খাবারটাকে স্কিনার বলেছিলেন রিইনফোর্সমেন্ট বা শক্তিদাতা উদ্দীপক, আর যে ইলেকট্রিক শর্ট লাগছে এটাকে বলা হয়েছিল পানিশমেন্ট বা শাস্তিদান। আশা করি বুঝতে পারলে, এটাই ছিল স্কিনারের পরীক্ষা। স্কিনার এই পরীক্ষার মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে কোনো কাজকে যদি বারবার করা হয় তাহলে সেটা অল্প টাইমের মধ্যে সেটা কমপ্লিট করে দিতে পারি। আশা করি বুঝতে পারলে। এবার আমরা দেখে নিই যে স্কিনার থিওরি মানে তত্ত্বটা কী ছিল। স্কিনারের তত্ত্বে দুটো শব্দ ব্যবহার করেছে, একটা হলো রিইনফোর্সমেন্ট আর একটা হলো পানিশমেন্ট। তাহলে আমরা প্রথমে দেখে নিই রিইনফোর্সমেন্ট কী জিনিস। রিইনফোর্সমেন্ট বলতে বলা হয় পুরস্কারকে বলা হয় স্কিনারের ভাষায় সেটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট। এই রিইনফোর্সমেন্ট দুই প্রকার হয়, একটা হলো পজিটিভ রিইনফোর্সমেন্ট আর একটা হলো নেগেটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ বা ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক আর হলো ঋণাত্মক শক্তিদায়ক উদ্দীপক বা নেগেটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট কী জিনিস? পজিটিভ রিইনফোর্সমেন্ট হলো মানে বোঝায় বাচ্চাকে এমন জিনিস যা বাচ্চা চায়, যেমন প্রত্যেকটা বাচ্চাই মোবাইল ফোন চায়। মোবাইল যেমন কোনো বাচ্চা যদি ভালো রেজাল্ট করে তাকে একটা মোবাইল গিফট করা, এটা হলো বলা হয় পজিটিভ রিইনফোর্সমেন্ট।
আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট কি? নেগেটিভ রিইনফোর্সমেন্ট হলো বাচ্চাদের কাছ থেকে ভালো ব্যবহারের জন্য কোনো জিনিস নিয়ে না বা ভালো ব্যবহার করলে আবার দেওয়া, সেটাকে বলা হয় নেগেটিভ রিইনফোর্সমেন্ট। যেমন কোনো বাচ্চাকে একটা মোবাইল গিফট করা হলো, এটা হলো পজিটিভ রিইনফোর্সমেন্ট, কিন্তু সেই মোবাইল দেওয়ার পর কিছুদিনের জন্য দিয়ে মোবাইলটাকে নিয়ে নেওয়া হলো, দিয়ে বললো তো বলা হলো যে তুই আরও ভালো রেজাল্ট কর, তাহলে তোকে আবার মোবাইল দেওয়া হবে, মানে একটা ভালো ব্র্যান্ডের মোবাইল দেয়। এটাকে বলা হয় নেগেটিভ রিইনফোর্সমেন্ট। এই যে রিইনফোর্সমেন্ট দুই প্রকার, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এর দ্বারা আচরণ শক্তি বৃদ্ধি পায়, মানে কি এর দ্বারা আচরণটা ইনক্রিজ হচ্ছে, মানে বাড়ছে, মানে আচরণ বৃদ্ধির জন্য রিইনফোর্স দেওয়া হয়। রিইনফোর্সমেন্ট দুই প্রকার আছে, একটা হলো পজিটিভ আর একটা নেগেটিভ। এর দ্বারা আচরণটাকে ইনক্রিজ হয়, মানে বেড়ে যায়। আশা করি বুঝতে পারলে। এবার আমরা পড়বো পানিশমেন্ট। স্কিনার যে পানিশমেন্টের কথা বলেছে, এই পানিশমেন্টগুলোকেও আবার দুই ভাগে ভাগ হয়েছে, একটা হলো পজিটিভ পানিশমেন্ট, একটা হলো নেগেটিভ পানিশমেন্ট, মানে ধনাত্মক পানিশমেন্ট মানে শাস্তি, আর একটা হলো ঋণাত্মক শাস্তি। এই যে পানিশমেন্টের ফলে আচরণটাকে হ্রাস পায়, আমরা কি বলছিলাম, রিইনফোর্সমেন্টের ফলে মানে আচরণটা বৃদ্ধি পাচ্ছে, আর পানিশমেন্টের ফলে আচরণটাকে মানে ডিক্রিজ হয়, মানে আচরণটা হ্রাস পায়। এটা পড়ে নি পজিটিভ পানিশমেন্ট কি। পজিটিভ পানিশমেন্ট হলো বাচ্চাদেরকে এমন জিনিস যা বাচ্চারা চায় না। যেমন কোনো বাচ্চাকে যদি এক্সট্রা হোমওয়ার্ক দেওয়া যায়, কোনো বাচ্চাই চায় না, একটু বেশি করে হোমওয়ার্ক দেওয়া হলো, এটা হলো বলা হয় পজিটিভ পানিশমেন্ট, মানে ঋণাত্মক শাস্তি দান। আর নেগেটিভ কী আছে? নেগেটিভ জিনিস হলো বাচ্চাদের কাছে এমন জিনিস কেড়ে নেওয়া যা বাচ্চারা দিতে চায় না, সেই জিনিস কেড়ে নেওয়াকে বলা হয় নেগেটিভ পানিশমেন্ট। যেমন কোনো বাচ্চায় মোবাইল দিতে চায় না, সেই মোবাইলটাকে কেড়ে নেওয়া হলো, সেইটাকে বলা হয় নেগেটিভ পানিশমেন্ট। আশা করি বুঝতে পারলে পজিটিভ পানিশমেন্ট কাকে বলে, নেগেটিভ পানিশমেন্ট কাকে বলে। স্কিনারের তত্ত্বে দুটো শব্দ ব্যবহার করেছে, একটা রিইনফোর্সমেন্ট, একটা পানিশমেন্ট। রিইনফোর্সমেন্ট দুই প্রকার, পজিটিভ রিইনফোর্সমেন্ট আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এবং পানিশমেন্টও দুই প্রকার, একটা পজিটিভ পানিশমেন্ট আর একটা হলো নেগেটিভ পানিশমেন্ট। আর রিইনফোর্সমেন্টের ফলে মানে শক্তিদায়ক উদ্দীপকের ফলে আচরণ শক্তি বৃদ্ধি পায়, এটুকু মনে রাখবে, আচরণ শক্তি বৃদ্ধি পায়। আর পানিশমেন্টে আচরণ শক্তি মানে আচরণটা হ্রাস পায়। এরপরে দেখে নি কি আছে। এবার আমরা দেখে দিই শিডিউল ফর রিইনফোর্সমেন্ট। এই রিইনফোর্সমেন্ট এবার শিডিউলটা এবার একটু দেখে নিই। শিডিউল ফর রিইনফোর্সমেন্ট শিডিউলকে দুই ভাগে ভাগ হয়েছে, একটা হলো কন্টিনিউয়াস বা অবিরাম, আর একটা হলো ইন্টারমিডিয়েট বা সবিরাম, আর একটা নাম আছে পার্সাল, PARTIAL, পার্সাল। অবিরামটা কি জিনিস এবার একটু দেখে নিই। অবিরাম আর একটা সবিরাম। অবিরাম বা কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস বলতে বোঝায় যেমন কোনো বাচ্চা একটা ভালো ব্যবহার করলে তাকে চকলেট দেওয়া হয়, মানে সে প্রত্যেকবার ভালো ব্যবহার করছে, তাকে একটা চকলেট দিয়েছে, এটাকে বলা হয় অবিরাম বা কন্টিনিউয়াস, মানে সে বাচ্চা ভেবেই নেবে যে আমি ভালো ব্যবহার করলে আমাকে চকলেট দেয়, এটাকে বলা হয় অবিরাম। আর সবিরামটা কি জিনিস? সবিরাম হলো কোনো বাচ্চা ভালো ব্যবহার করে তাকে চকলেট দিতেও পারে, আবার নাও দিতে পারে, সে মানে এর মধ্যে কোনো নির্দিষ্ট নেই যে তাকে সে প্রত্যেকবার ভালো ব্যবহার করে প্রত্যেকবার তাকে চকলেট দেওয়া হয়, এটাকে বলে সবিরাম। এটা আবার দুটো ভাগ আছে, একটা হলো ইন্টারভ্যাল আর একটা হলো রেশিও। ইন্টারভ্যাল হলো ফিক্স ইন্টারভ্যাল অ্যান্ড ভেরিয়েবল ইন্টারভ্যাল, আর রেশিওর মধ্যে ফিক্স রেশিও অ্যান্ড ভেরিয়েবল রেশিও। এবার দেখে নাও ফিক্স ইন্টারভ্যাল কি। ফিক্স ইন্টারভ্যাল হলো নির্দিষ্ট, মানে নির্দিষ্ট বলতে কোনো কাজ একটা নির্দিষ্ট, মানে যেমন একটু আগেই বললাম কোনো বাচ্চা ভালো ব্যবহার করে তাকে চকলেট দেওয়া, সেটা হলো মানে প্রত্যেকবার সে ভালো ব্যবহার করছে এবং তাকে চকলেট দেওয়া হচ্ছে, এটাকে হলো ফিক্স ইন্টারভ্যাল, মানে নির্দিষ্ট। আর ভেরিয়েবল ইন্টারভ্যাল কী হয়? চেঞ্জ হতে পারে, যেমন কোনো বাচ্চাকে দিচ্ছে আবার নাও দিতে পারে, ভালো ব্যবহার করলেও দিতে পারে, নাও দিতে পারে, এটাকে বলা হয় ভেরিয়েবল ইন্টারভ্যাল। তাহলে আমরা কী কী জানতে পারলাম? এই শিডিউল অফ রিইনফোর্সমেন্ট কয় ভাগে ভাগ আছে? দু ভাগে আছে, একটা হলো অবিরাম, একটা হলো একটা হলো অবিরাম, একটা হলো সবিরাম। সবিরামে আবার দুটো ভাগ আছে, ইন্টারভ্যাল, রেশিও। ইন্টারভ্যালে আবার ফিক্স ইন্টারভ্যাল, ভেরিয়েবল ইন্টারভ্যাল, আর রেশিওর মধ্যে ফিক্স রেশিও, ভেরিয়েবল রেশিও। আশা করি বোঝা গেল। এরপর দেখে নি কি আছে। এরপর আছে অপারেন্ট অনুবর্তনের নীতি, মানে প্রিন্সিপাল অফ অপারেন্ট কন্ডিশনিং। এবার প্রিন্সিপালটা একটু দেখে নিই, মানে অপারেন্ট অনুবর্তনের যে নীতিগুলো আছে। অপারেন্ট অনুবর্তনের নীতি হলো প্রথমে আছে শেপিং, আর দ্বিতীয় আছে প্রোগ্রাম ইনস্ট্রাকশন। এই দুটো খুব ভালো করে পড়বে। এবার আমরা দেখে নিই কোনটাকে শেপিং বলা হয় আর কোনটাকে প্রোগ্রাম ইনস্ট্রাকশন বলা হয়। তাহলে হচ্ছে শেপিংটা কী জিনিস? প্রাণীর মধ্যে বঞ্চিত আচরণ নিয়ে আসার জন্য সুনির্বাচিত এবং পরিকল্পিতভাবে শক্তিদায়ক উদ্দীপকের উপস্থাপনকে শেপিং বলা হয়। অর্থাৎ ধীরে ধীরে
বিহেভিয়ার আকার দেওয়াকে বলা হয় শেপিং। তাহলে শেপিংকে কী বলা হয়? কোনো ব্যক্তির আচরণের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আনাকে বলা হয় শেপিং। এই শেপিংকে বলা হয় সাকসেস প্রক্সিমেশন। এটা খুব ভালো করে মনে রাখবো, শেপিংকে বলা হয় সাকসেস প্রক্সিমেশন। পরীক্ষায় অনেক সময় পরে শেপিংকে কী বলা হয়? শেপিংকে বলা হয় সাকসেস প্রক্সিমেশন। তাহলে শেপিং কী জিনিস? কোনো ব্যক্তির আচরণের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আনাকে বলা হয় শেপিং। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিই। একজন ব্যক্তি প্রত্যেক দিন সে 10টা করে সিগারেট খায়, মানে স্মোক করে 10টা করে সিগারেট খাচ্ছে, তাকে বলা হলো সিগারেট বন্ধ করেছে। সে কোনোদিন বন্ধ করতে পারবে না। এই যে তার বন্ধ করার জন্য সে কী করলো? প্রথমে 8টা খেলো, তারপর 7টা খেলো, তারপর 6টা। এই যে ধীরে 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 একটা টাইম আসলো 0 আসলো, মানে একদমই বন্ধ হলো। এই যে ধীরে ধীরে আচরণের পরিবর্তন হওয়া যায় করলো, সেটাকে বলা হয় শেপিং। আশা করি বুঝতে পারে শেপিং জিনিসটা কী জিনিস। এরপরে আছে কি? প্রোগ্রাম ইনস্ট্রাকশন। প্রোগ্রাম ইনস্ট্রাকশন বলতে বলা হয় কি? স্টেপ বাই স্টেপ পড়ানোকে বলা হয় প্রোগ্রাম ইনস্ট্রাকশন। যেমন কোনো বাচ্চাকে প্রথমে যোগ শিখালো, তারপর বিয়োগ শিখালো, তারপর গুণ শিখালো, তারপর ভাগ, এই যে ধীরে ধীরে মানে স্টেপ বাই স্টেপ পড়ানো হচ্ছে, এটাকে বলা হয় প্রোগ্রাম ইনস্ট্রাকশন। এই দুটো খুব ভালো করে মনে রাখবে যে কোনটাকে শেপিং বলে আর কোনটাকে প্রোগ্রাম ইনস্ট্রাকশন। অনেক সময় পরীক্ষায় বলে শেপিং কে দিয়েছে, মানে স্কিনারের যে তত্ত্বের মানে প্রিন্সিপালের মধ্যে শেপিং আছে, শেপিংটা কে দিয়েছে আর প্রোগ্রাম ইনস্ট্রাকশন কে দিয়েছে, এটা অনেক সময় পরীক্ষায় পড়ে। তো মনে রাখবে শেপিং কী জিনিস আর প্রোগ্রাম ইনস্ট্রাকশন কী জিনিস। আশা করি বোঝা গেল। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। এরপরে দেখে নি কী আছে। এবার আমরা অন্যান্য নীতিগুলো পড়বো। আমরা আগে এতক্ষণ কি পড়লাম? একটা শেপিং, প্রোগ্রাম ইনস্ট্রাকশন পড়লাম। এগুলো ছাড়াও আরও যে নীতিগুলো আছে সেই নীতিগুলো এবার একটু দেখে নিই। প্রথমে কি আছে? প্রাথমিক প্রস্তুতি মানে সে। 2 নম্বর হলো বিলোপ সাধন বা এক্সিস্টিং। 3 নম্বর হলো স্বতঃস্ফূর্ত পুনর্বিভাগ। আর 4 নম্বর হলো স্থায়িত্ব। প্রথমটা দেখে নিই তাহলে কি আছে। প্রথমটা হলো প্রাথমিক প্রস্তুতি। প্রাথমিক প্রস্তুতি বলতে বোঝায় কোনো কাজ করার জন্য যে প্রস্তুত করা, সেটাকে বলে প্রাথমিক প্রস্তুতি। আমরা এই যে স্কিনারের পরীক্ষা কি পড়লাম, প্রথমে দেখালো যে এই যে স্কিনার বক্সের মধ্যে একটা ক্ষুধার্ত ইঁদুরকে, মানে প্রথমে ইঁদুরটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তারপর খাবার দেওয়া হয়েছিল। মানে স্কিনার বুঝিয়ে দিয়েছিল যে ইঁদুরটাকে যে এই বক্সের মধ্যে ঢুকলে খাবার পাওয়া যায়। কিন্তু তারপরে সেকেন্ড টাইম যখন পরীক্ষা শুরু করেছিল তখন এই যে ক্ষুধার্ত ইঁদুরকে ঢুকিয়ে দিয়েছিল, তারপর কোনো তখন সেই ইঁদুরটা ইধার ওধার ছোটাছুটি শুরু করে দিয়েছিল যে খাবার পাওয়ার জন্য। তারপর লিভারে প্রেস করে যে খাবারটা পেলো, এই যে ব্যাপারটা, এটা কী করলো? প্রাথমিক প্রস্তুতি। মানে ইঁদুরটাকে যে প্রথমেই বুঝিয়ে দেওয়া ছিল লিভারে মানে বক্সের মধ্যে ঢুকলে খাবার পাওয়া যায়, এটাইকে বলা হয় প্রাথমিক প্রস্তুতি। তারপর কি? বিলোপ সাধন। কোনো কাজ যদি এই যে ইঁদুরটা মানে বক্সের মধ্যে ঢুকে যে খাবার পাচ্ছিল বা লিভারে প্রেস করলে খাবার পাচ্ছিল, এটা যদি বন্ধ হয়ে যায়, লিভারে প্রেস করে যদি কোনো খাবার পাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে এই যে ইঁদুরটা ভেবে নিত যে লিভারে প্রেস করলে খাবার পাওয়া যায়, যে পরীক্ষাটা হয়েছিল এটা বিলোপ হবে, এটাকে বলা হয় বিলোপ সাধন বা এক্সিস্টেন্স। তারপরে কি পয়েন্ট আছে? স্বতঃস্ফূর্ত পুনর্বিভাগ মানে স্পন্টেনিয়াস রেকর্ড। আর এই যে স্পন্টেনিয়াস রেকর্ড কথাটা আমরা কোথায় পড়েছিলাম? প্যাভলকের সময় পড়েছিলাম স্পন্টেনিয়াস রেকর্ড। স্পন্টেনিয়াস রেকর্ড বলতে কি বোঝায়? কোনো কাজ করার পর যদি বন্ধ করে যায়, তারপর পুনরায় যদি আবার সেই কাজ শুরু করা যায়, তাহলে সেই কাজটা আবার স্বতঃস্ফূর্তভাবে চলতে শুরু করে। যে পরীক্ষার কথাই বলি, পরীক্ষা যে স্কিনারের পরীক্ষায় এই যে লিভারে প্রেস করলে খাবার পাচ্ছিল, যেটা যদি বন্ধ হয়ে যায়, তারপর আবার যদি পুনরায় যে প্রেস করলে খাবার পাওয়া যায়, তাহলে আবার বুঝে নেবে যে লিভারে প্রেস করলে আমি খাবার পেয়েছি, এটাকে বলে স্পন্টেনিয়াস রেকর্ড। তারপর হলো স্থায়িত্ব। এই যে প্রত্যেকবার যদি লিভারে প্রেস করলে খাবার পায়, তাহলে এটা একটা পার্মানেন্ট হয়ে যেতে, এটাকে বলা হয় স্থায়িত্ব। তাহলে অন্যান্য নীতিগুলো কী কী পড়লাম? একটা হলো প্রাথমিক প্রস্তুতি, 2 নম্বর হলো বিলোপ সাধন, 3 নম্বর হলো স্বতঃস্ফূর্ত পুনর্বিভাগ, আর 4 নম্বর হলো স্থায়িত্ব, সেট, এক্সিস্টেন্স, স্পন্টেনিয়াস রেকর্ড, আর একটা হলো 4 নম্বর হলো পার্মানেন্ট। আশা করি বোঝা গেল। এবার আমরা পড়ব শিক্ষা কেন্দ্রে সক্রিয় অনুবর্তনের প্রয়োগ। এবার প্রয়োগটা কীভাবে হয়েছে, মানে শিক্ষা কেন্দ্রে যে স্কিনারের সক্রিয় অনুবর্তন নীতিতে সেটা কীভাবে প্রয়োগ করা হয়। প্রথম পয়েন্ট কী আছে? কোনো প্রাণীকে যদি কোনো আচরণ শেখানোর প্রয়োজন হয়, তাহলে যা করা প্রয়োজন তা হলো ওই নির্দিষ্ট আচরণের সঙ্গে প্রাণীর পছন্দ মতো শক্তিদায় উদ্দীপক যুক্ত করা। প্রাণী ওই আচরণে করলে পুরস্কৃত হবে। তাহলে মানে কি বোঝাচ্ছে? কোনো মানুষকে মানে কোনো বাচ্চাকে যদি কোনো জিনিস শেখানো যায়,
সেই বাচ্চা কোন যেটা পছন্দ করে সেটাই তাকে গিফট মানে পুরস্কারিত করে, মানে স্কিনারের ভাষায় সেটা রিইনফোর্সমেন্ট দেয়। সেই জিনিসটা যদি দেওয়া যায় সেই বাচ্চাটা আরও বেশি মানে আরও ভালোভাবে শিখবে। সেটাই বলা হয় কোনো বাচ্চা মানে কেউ যদি যেটা পছন্দ করে সেই জিনিসটাই তাকে গিফট করার মানে রিইনফোর্সমেন্ট দেওয়াকেই বলা হয়, তাহলে সেই আচরণটা আরও ভালোভাবে করবে, মানে সেই কাজটাকে আরও ভালোভাবে শিখবে। তারপরে পয়েন্ট দেখে নিই, 2 নম্বর কি আছে, আমরা যখন কোনো শিশুর আচরণ সংশোধন করতে চাই তখন প্রথম করণীয় হলো শিক্ষার্থীদের উপযুক্ত শক্তিদায়ক উদ্দীপক নির্বাচন করা, শিক্ষার্থী বঞ্চিত আচরণের সঙ্গে শক্তিদায়ক উদ্দীপকের বন্ধন করা। তাহলে কি বঞ্চিত আচরণের সঙ্গে যে শক্তিদায়ক উদ্দীপক প্রয়োজন সেটার মধ্যে রিলেট করে কোনো জিনিস কাজ করলে সেই কাজটা সেই শিশুটা বা সেই বাচ্চাটা ভালোভাবে করতে পারবে। 3 নম্বর কি আছে, শ্রেণীকক্ষের শিখন দক্ষতার অন্যতম হলো শক্তিদায়ক উদ্দীপকের সরবরাহের দক্ষতা, মানে স্কেল অফ রিইনফোর্সমেন্ট, যা শ্রেণী শিক্ষণের শিক্ষক প্রয়োজনীয় মতো ব্যবহার করে। মানে কি কোনো জিনিস শেখার জন্য স্কেল অফ রিইনফোর্সমেন্ট মানে শিখন দক্ষতা নিয়োগ করা বেশি প্রয়োজন। তাহলে আমরা কী কী জানতে পারলাম, আমরা এই যে পয়েন্টগুলো জানতে পারি এগুলির দ্বারা শিশুদের মানে শিক্ষাদান প্রক্রিয়া আরও ভালোভাবে হয়। মানে স্কিনারের যে সক্রিয় অনুবর্তনের নীতি প্রয়োগ করলে এই কাজগুলো মানে সেই শিক্ষণ কাজটা আরও ভালোভাবে করতে পারবে। তাহলে আমরা কি আমরা পুরো স্কিনার কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা স্কিনার থেকে যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো এবার একটু আলোচনা করে নিই। 1 নম্বর কোশ্চেন হলো, স্কিনারের শিখন সম্পর্কিত মতবাদটি কী নামে পরিচিত? অপশানগুলো দেখে নিই। এ হলো প্রাচীন অনুবর্তন, বি আছে সক্রিয় অনুবর্তন, আছে নবীন অনুবর্তন, আর ডি আছে আধুনিক অনুবর্তন। তাহলে স্কিনারের শিখন সম্পর্কিত মতবাদটি কী নামে পরিচিত? আশা করি তোমরা সবাই জানো, এটাকে বলে সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং থিওরি। স্কিনারের তত্ত্বকে সক্রিয় অনুবর্তন নামে পরিচিত। 2 এর কোশ্চেনটা দেখে নিই, কোনটি অপারেন্ট কন্ডিশনের অন্তর্ভুক্ত নয়? এটা নয় বলেছে। অপশানগুলো দেখে নিই। এ হলো ইনস্ট্রাকশন থিওরি, বি আছে আর টাইপ থিওরি, আর ডি আছে রিইনফোর্সমেন্ট থিওরি, আর ডি আছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। তাহলে কোনটা অন্তর্ভুক্ত নয়? এটার অ্যান্সার হবে ডি, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। কারণ আমরা পড়েছিলাম ইনস্ট্রাকশনাল থিওরি, আর টাইপ থিওরি, রিইনফোর্সমেন্ট থিওরি ইত্যাদি স্কিনারের অপারেন্ট কন্ডিশনে অন্তর্ভুক্ত বিষয়, কিন্তু ক্লাসিক্যাল কন্ডিশনিং স্কিনার তত্ত্বের অন্তর্ভুক্ত বিষয় নয়। তোমরা আমাকে সবাই মেসেজ করে বলবে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি কার তত্ত্ব। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 3 নম্বর কোশ্চেন হলো, প্রোগ্রাম লার্নিং ধারণাটির সূচনা করেন? অপশান কি আছে, স্কিনার, বি আছে ওয়াটসন, সি আছে হাল, আর ডি আছে থর্নডাইক। তাহলে কে বলেছেন? প্রোগ্রাম একটু আগে তোমাদেরকে পড়ালাম, প্রোগ্রাম লার্নিংয়ের সূচনা কে করেছেন? প্রোগ্রাম লার্নিংয়ের সূচনা করেছেন স্কিনার। তোমরা এটা মনে করবে ওয়াটসন আচরণবাদের জনক বলা হয় ওয়াটসনকে। তারপরে কোশ্চেনটা দেখে নিই। 4 নম্বর কোশ্চেন কি আছে, হুইচ আর দ্য ফলোইং প্রিন্সিপাল ইজ ইউজ ইন শেপিং বিহেভিয়ার ইন স্কিনার অপারেন্ট কন্ডিশনিং? মানে নিচের কোনটি স্কিনারের অপারেন্ট কন্ডিশনে অন্তর্ভুক্ত, মানে কোনটা স্কিনারের অপারেন্ট কন্ডিশন মানে শেপিং থিওরি অন্তর্ভুক্ত বিষয়? 1 নম্বর অপশান কি আছে, প্রিন্সিপাল অফ কিপিং দ্য রেসপন্স সিম্পল অ্যান্ড স্পেসিফিক। 2 নম্বর অপশান কি আছে, প্রিন্সিপাল অফ কিপিং দ্য রেসপন্স সফট অ্যান্ড সুইট। সি আছে প্রিন্সিপাল অফ সাকসেস প্রক্সিমেশন, আর ডি আছে প্রিন্সিপাল রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। তাহলে আমরা কি পড়েছিলাম? তোমাদেরকে পড়ানোর সময় কি বললাম? শেপিং বিহেভিয়ার অন্তর্ভুক্ত বিষয় কী কী? প্রিন্সিপাল অফ সাকসেস অ্যান্ড প্রক্সিমেশন, এটা হবে অ্যান্সার হবে সি। তারপরে কোশ্চেনটা দেখে নিই। 5 নম্বর কি আছে, হুইচ আর দ্য ফলোইং দ্য প্রিন্সিপাল অফ ডিফারেন্স রিইনফোর্সমেন্ট ইজ ইউজ? নিচের কোনটি পৃথকীকরণ রিইনফোর্সমেন্টের জন্য ব্যবহৃত হয়? অপশানগুলো দেখে নিই। ডিসক্রিমিনেশন, বি আছে জেনারেলাইজেশন, সি আছে শেপিং, আর ডি আছে অ্যাসোসিয়েশন কন্ডিশন মানে সহযোগী অনুবর্তন। তাহলে কোনটা পৃথকীকরণ রিইনফোর্সমেন্টের জন্য ব্যবহার করা হয়? স্কিনার কোনটাকে বলেছে পৃথকীকরণ রিইনফোর্সমেন্টে আচরণের শেপ দেওয়ার জন্য ব্যবহার করেছে? এটা হলো শেপিং, এটা হবে সি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 6 নম্বর কোশ্চেন কি আছে, সক্রিয় অনুবর্তনের মূল ভিত্তি হলো? 1 নম্বর অপশন হলো শক্তিদায়ক সত্তা হিসাবে পুরস্কার ও শাস্তির অস্তিত্ব। 2 নম্বর আছে যথোপযুক্ত অনুশীলন,
সি আছে উদ্দীপকের সাযুজ্য, আর ডি আছে অনুশীলন করার প্রবণতা। তাহলে কোনটা সক্রিয় অনুবর্তনের মূল ভিত্তি? সক্রিয় অনুবর্তনের মূল ভিত্তি হলো শক্তিদায়ক সত্তা হবে পুরস্কার ও শাস্তির অস্তিত্ব। লাস্টে কোশ্চেন 7 নম্বর কোশ্চেন দেখে নিই। স্কিনার থর্নডাইকের কোন সূত্র নিয়ে কাজ করেছেন? অপশানগুলো দেখে নিই। এ হলো ল অফ রেডিনেস, বি আছে ল অফ এক্সারসাইজ, সি আছে ল অফ ইফেক্ট, আর ডি আছে নান অফ অ্যাবাভ। তাহলে কোনটা নিয়ে কাজ করে স্কিনার থর্নডাইক কোন সূত্র নিয়ে কাজ করেছিলেন? এটা করেছিলেন ল অফ ইফেক্ট, মানে সি। ল অফ ইফেক্ট, থর্নডাইকের ল অফ ইফেক্ট নিয়ে স্কিনার কাজ করেছিলেন। তাহলে আমাদের পুরো স্কিনার কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা স্কিনার থেকে কী কী পড়লাম? স্কিনারের যে তত্ত্ব, বিশেষ করে তোমরা এটা অবশ্যই মনে রাখবে, স্কিনারের থিওরির নামগুলো রেসপন্স কন্ডিশনিং, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং, আর্ট টাইপ, তারপর স্কিনার থর্নডাইকে কোন সূত্র নিয়ে কাজ করেছে, এগুলো পরীক্ষায় খুব পড়ে, তোমরা এগুলো মনে রাখবে। তাছাড়া তোমরা এই যে শেপিং অ্যান্ড সাকসেস প্রক্সিমেশন, যেটাকে বলা হয় শেপিংকে সাকসেস প্রক্সিমেশন বলা হয়, বা প্রোগ্রাম ইনস্ট্রাকশন জিনিসটা কী, এগুলো তোমরা মনে রাখবে। আর এই যে কোশ্চেনগুলো করালাম, এরকম টাইপের কোশ্চেনই পরীক্ষায় পড়বে। তোমরা যদি এই কোশ্চেনগুলো ভালো করে করো, তাহলে তোমরা স্কিনার থেকে যে কোনো কোশ্চেন দিলে তোমরা পারবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।